ধ্রুবতারা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলায় বহু জায়গায় বিভিন্ন প্রান্তে কালী মন্দির রয়েছে। কলকাতাতেও প্রাচীনতম কালী মন্দির কম নয়। তবে আজ আমি কোথায় আছি জানেন? রয়েছি টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে। আদিগঙ্গার এই পবিত্র কালী মন্দিরের পেছনে রয়েছে বহু প্রাচীন ইতিহাস এবং অলৌকিক ঘটনা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাবর্ণ রায়চৌধুরী বংশের অন্যতম পুরুষ অশোক রায়চৌধুরী। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। এই কালী মন্দির তো বহু প্রাচীন, কলকাতার বুকে, মানে দক্ষিণ কলকাতার বুকে। এই প্রাচীন কালী মন্দির নিয়ে ইতিহাসও রয়েছে। সেই ইতিহাসটা যদি আমাদের একটুখানি বলেন। টালিগঞ্জের যে আদি গঙ্গা বয়ে গেছে, যে গঙ্গাটা মন্দিরের ঠিক পূর্ব কূলে অবস্থিত, আর আমাদের মায়ের মন্দির হচ্ছে গঙ্গার পশ্চিম কূলে। তো এই গঙ্গার পশ্চিম কূল, এটা একদা সেই সময় সাধকদের পীঠস্থান ছিল এবং ঘন জঙ্গল। তখন দেখা যাচ্ছে যে তখন সুন্দরবনের যেরকম ঘন জঙ্গল, সেই সুন্দরবনের অন্তর্গতই হয়তো এই এলাকাটা পুরো ছিল এবং এখানে সাধকরা সাধনা করত। তো সেই সময় সাবর্ণ রায়চৌধুরীরা এখানে জমিদারিত্ব করছে। তো সাবর্ণ রায়চৌধুরী পরিবারটা কি, এটা কলকাতার জমিদার তখনকার সময় বলা হয়। তো সাবর্ণ রায়চৌধুরীর সঙ্গে কলকাতার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। যেরকম সাবর্ণদের হচ্ছে, সাবর্ণ হচ্ছে আমাদের গোত্র, রায়চৌধুরী উপাধিটা আমাদেরকে তখনকার সময় যারা ভারতবর্ষ শাসন করছে তারা দিয়েছিল, উপাধি দিয়েছিল। সেই নিয়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে একটা আলাদা রকমের সম্মান দিয়েছিল তখনকার সময়কার সরকার। তো সেই সাবর্ণ রায়চৌধুরী পরিবার বিরাট পরিবার। বর্তমানে আমাদের সারা পশ্চিমবঙ্গে আমাদের পরিবার ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দুর্গাপুজো বহু হয়, কালী মন্দিরও অনেক আছে। কিন্তু এই করুণাময়ী কালী মন্দির, যা গঙ্গার পশ্চিম কূল, মা করুণাময়ী অবস্থিত, এর ইতিহাসটা খুব ভয়ানক ইতিহাস। কারণ মা করুণাময়ী হচ্ছেন আমাদের বাড়ির কন্যা রূপে তিনি এসেছিলেন। দেখা যাচ্ছে সেই সময় 1760 সালে, তার বেশ কিছুদিন আগে, নন্দদুলাল রায়চৌধুরী যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার বাড়িতে, আমাদের বাড়িতে তখন সমস্ত পুত্র সন্তান, কন্যা সন্তান ছিল না। বাড়িতে মেয়ে না থাকলে সেই বাড়ি স্বয়ং সম্পূর্ণ হয় না এবং সংসার সুন্দর হয় না। তো মায়ের কাছে বহুদিন ধরে তখনকার সময়কার আমাদের পূর্বপুরুষদের একটা প্রার্থনা ছিল যে বাড়িতে একটা কন্যা সন্তান মা দেবেন। আর আমাদের বাড়ির কালীর সাধক অনেক ছিল। দেখা যাচ্ছে এমনিতেও বাঙালি শাক্ত, মানে কালী ভক্ত, শ্যামা আরাধনায় নিবেদিত অ্যাকচুয়ালি, যার জন্য বলা হয় কালী কলকাতা বালি। একদম তাই। কলকাতা মানেই হচ্ছে কালী ক্ষেত্র। একদম। তো কালী ক্ষেত্র ছাড়া কলকাতা শহরের ইতিহাস কিছু অসম্পূর্ণ। তো সেইভাবেই মায়ের কাছে প্রার্থনা করাতে নন্দদুলালের ঘরে মা তার ইচ্ছা পূরণ করে কন্যা রূপে তিনি এলেন। যেরকম স্বয়ং ভগবান এক সময় দেখা যাচ্ছে, পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণদেব যেরকম তিনি স্বয়ং ভগবান এসেছিলেন ধরাধামে, এরা তো স্বয়ং ভগবান মানব দেহ ধারণ করে আসে। ঠিক তারও 100 থেকে 120 বছর আগে সাবর্ণ পরিবারেও মা স্বয়ং সেই পরিবারে এলেন, মা তার লীলা দেখানোর জন্য। ঘটনাচক্রে মা নিয়ে আসার পর জমিদার বাড়িতে খুব আনন্দ উৎসব, যে মা কথা শুনে সে কন্যা সন্তান দিয়েছে। কিন্তু ঘটনাচক্রে যারা মানে খুব দৈব মানুষ হয়ে আসে, তারা বেশি দিন থাকতে পারে না, মানে তাদের সেটাই হচ্ছে তাদের নিয়ম। তো করুণা যখন এলো, তার নাম রাখা হলো করুণা। সেই করুণা 7 বছর বয়স অব্দি এই পরিবারে সে দেখিয়ে দিয়ে গেছে সে কিন্তু আর 5টা সাধারণ মেয়েদের মতন নয়। তার চাল চলন, প্রতিটা মুহূর্ত সে তার ঐশ্বরিক জিনিসগুলো প্রমাণ দিয়ে গেছে যে ওই 7 বছর বয়স পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তার বাবা পুজো করছে, সে হঠাৎ করে দেখছে তার সামনে সে মায়ের রূপ নিয়ে দাঁড়িয়ে গেছে। তার বাবা তখন হাউ করে কাঁদছে। এরকম বহু ঘটনা সে দেখিয়েছে 7 বছর। ঠিক 7 বছরের যখন বয়স হলো, সেই 7 বছর বয়সে সে হঠাৎ করে কোনো কারণে আবার সে চলে যায়, মানে মানব দেহ ধারণ করে। অকাল প্রয়াণ তো বলা যায় না, মানব দেহ থেকে সে তার আত্মা বের করে নেয়। তো আবার বাড়িতে শোকের ছায়া এলো এবং নিশ্চয়ই তার বাবা ভাবলো যে এখানে কোনো আমার ত্রুটি হয়েছে, নাহলে সেই কন্যা সন্তান এসে আবার ফিরে গেল কেন।
সে ঠিক করলো যে সে আর এই বাড়িতে থাকবে না, সে বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে দেখা মানে যাচ্ছে বেরিয়ে যাবে, মানে কি সন্ন্যাস গ্রহণ সংসার করবে? ছেড়ে বেরিয়ে যাবে, আচ্ছা সংসার আচ্ছা ছেড়েই আচ্ছা দেবে। আচ্ছা আচ্ছা। তো তখন সে হঠাৎ করে একটা রাত্রিবেলা স্বপ্ন দেখছে, ঠিক ভোরবেলার দিকে, যে বাবা তুমি কোথায় যাবে, তুমি কেন কাঁদছো? আমি তো কোথাও যাইনি, আমি এখানেই আছি। তুমি সকালবেলা হলে তখন আমাদের যে বংশেতে বাড়ি আছে, আমাদের আদি বাড়ি, প্রাচীন বাড়ি, সেই বাড়ির থেকেই করুণাময়ের ডিস্টেন্সটা খুব মানে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে। তো এটা আদি গঙ্গা বলা হতো, এখনো তাই বলা হয়। তো তুমি যাবে ওই আদি গঙ্গার পশ্চিম কূলে যে আমাদের ঘাট আছে, সেই ঘাটের পাশে একটা বট গাছ দেখবে, সেটার পাশে তুমি খনন করলে একটা শিলা পাবে, এবং সে স্বপ্নে সব বলে দিচ্ছে কিরাম শিলা পাবে, কত ইঞ্চি মাপ। সেইটাকে তুলে তুমি তোমার ইষ্ট কন্যার যে রূপ, সেই রূপকে তুমি প্রতিষ্ঠা মানে খনন করে সেটার উপরে প্রতিষ্ঠা করবে, আমি তার মধ্যে চিরকাল বিরাজ করবো। তো নন্দদুলার এরকম স্বপ্ন দেখে তো সকালবেলা উঠে হাউ হাউ করে কাঁদছে, সবাই এসছে বাড়ির, এরকম শোকের মধ্যে কি হয়েছে। তখন নন্দদুলাল সেই রাতের ঘটনাটা তার বাড়ির সকলকে বলছে, যে এরম ব্যাপার, মেয়ে রাত্রিবেলা এরম স্বপ্ন দিচ্ছে গঙ্গার ঘাটের আমাদের এই করুণাময়ী অঞ্চল। তখন এটা বর্ষে গ্রাম ছিল, আচ্ছা। মানে পরপর তো নামগুলো চেঞ্জ হয়েছে। তো বর্ষে গ্রামের এই গঙ্গার কূলে তো এসে যথারীতি তারা সেই সময় তাদের যাত্রাপথে যেরকম ভাবে আসার এসে এই গঙ্গার ঘাটে ঘন জঙ্গলের মধ্যে থেকে সেই পাড়ে দেখছে যে সত্যি বটগাছ, এবং সেটা তাদের লোক দিয়ে যখন খনন করা হচ্ছে দেখছে সত্যিকারের একটি কৃষ্ণশিলা। তো সেই শিলা সে তো ধরেই কাঁদতে শুরু করেছে, যে স্বপ্ন কখনো বাস্তব হয় এটা তো ভাববার মধ্যেই নয়। তো সেই শিলা ধরে কান্নার পর সেই শিলা তুলে এনে মা আজকে যেখানটায় আমাদের প্রতিষ্ঠা হয়েছে, এটা কিন্তু পঞ্চমুণ্ডির আসন। মানে এটা আমি জানতে পারলাম, আজকে যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরের আগে এই করুণাময়ী মন্দির 55 একর জায়গার উপর সেই সময় প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং মায়ের সেই শিলা এনে এখানে আনুমানিক যেটা জানা যায় 1 বছরের উপর সেই শিলাতেই পুজো হয়েছিল। আচ্ছা। তারপর একজন সুযোগ্য ভাস্করকে খুঁজে আজকে যে মায়ের রূপ দেখছি আমরা, এই রূপ সেই বছর 1.5-2 মতন লেগেছে এই রূপকে তারা তৈরি করতে। একটা শিলার মধ্যে মা আর মহাকাল। আপনারা কলকাতা বা সব জায়গাতেই দেখি মা কালী পদতলে যিনি মহাকাল শুয়ে আছেন তিনি সাদা, করুণাময়ী মায়ের পদতলে মহাকাল হচ্ছে কালো। এটার পেছনে একটা কারণ আছে, কারণ এটা একটা শিলার মধ্যেই তৈরি করা, সেহেতু উনি কালোই আছেন। তো সেই শিলা এইরকম মূর্তি খোদাই মানে তৈরি করে ভাস্কর যেরকম রূপ দিয়েছে, একদম 7 বছরের সপ্তম বর্ষীয়া কন্যা রূপ, সেই রূপে মাকে যখন কমপ্লিট হলো তখন এইখানে ওই 1760 সালে কার্তিক অমাবস্যার দিন নিশীতে তাকে এখানে প্রাণ প্রতিষ্ঠা করলো নন্দদুলাল রায়চৌধুরী, আমাদের বংশের যিনি তখনকার সময় সাধক ছিলেন। সেদিন থেকেই মা এখানে প্রতিষ্ঠিত, এবং সেটা পঞ্চমুণ্ডির আসনের উপর। আমি কি করে জানলাম? আমি এই বংশের 35তম পুরুষ, যেটা পঞ্চমুণ্ডির আসন আমি কিভাবে জানবো? আমার বয়স তখন 12 থেকে 13 হবে। 1988 সালে এই মন্দির যখন তৃতীয়বারের জন্য এই মন্দির তৈরি হলো, এর আগে 55 একর জায়গার উপর বিশাল 8চালা মন্দির এবং নবরত্ন মন্দির সহ মায়ের মন্দির ছিল। বিভিন্ন কারণে রক্ষণাবেক্ষণের অভাবে সেই মন্দির নষ্ট হয়ে যাওয়ার পরে এই মন্দিরকে আমার বাবার শ্রী অসিত রায়চৌধুরী তার অক্লান্ত পরিশ্রমে আজকে 55 একর জায়গা এবং সেটা দখল হয়ে 33 কাঠাতে সেটাকে বাঁচানো গেছে। এবং ভয়ানক আকার, মানে যখন আমাদের দেশ ভাগ হয়েছিল সেই সময় চারিদিকে জায়গা সমস্ত দখল হয়ে গেছে। তো এই মন্দির হওয়ার সময় মাকে নিয়ে গিয়ে শিব মন্দিরে রাখা হয়েছিল, এবং বাবা সেই শিব মন্দিরে যতদিন মন্দির হয়েছে বাবা ওই মায়ের কাছেই থাকতেন। বাবা মাকে ছেড়ে ঘরে থাকতেন না, কারণ আমার বাবার সেবা দেখেছি মাকে, সে সেবা দেখার মতন, মানে মনেই হতো না কখনো যে সে একটা পাথরের মূর্তি। তো বাবা ওই শিব মন্দিরে একদম কন্যা রূপেই, একদম কন্যা রূপেই তাকে দেখতো, খাওয়ানো, এবং মাও তার জানান দিত যে সে কিভাবে এখানে বিরাজ মানে করছে। আপনি তো ছোটবেলা থেকে এগুলো দেখে আসছেন, মানে এগুলো কখনো মনে হয়নি মানে মানে কখনো ওই অলৌকিক ঘটনা বলুন, হ্যাঁ, বা মানে ভক্তদের মধ্যে বা আপনার বাড়ির মধ্যে কোনো অলৌকিক ঘটনা কিছু ঘটেছে? অলৌকিক ঘটনা বহু আছে, এবং এখন দেখা যাচ্ছে সেই ঘটনা আরো বাড়ছে। আচ্ছা।